এখানে অনেকেই আছেন আমাদের অনেক অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বী, সবার নাম নিতে পারলে ভালো হইতো। আপনারা জানেন মাহমুদুল হক ভাইয়ের নাম আমরা সবসময় বলতাম। সরস্বতী স্কুল মানে বাংলাদেশে যেটার জন্য মাথা উঁচু করে দাঁড়াইছে মাহমুদুল হক ভাইয়ের নাম, সেটা আমরা সবসময় শ্রদ্ধার সাথে, এবং বিশেষ করে সবাই বলতো যে আমাদের হেডমাস্টার স্যারের মানে যোগ্য ছাত্র হিসাবে ওনার মধ্যে হেডমাস্টার স্যারকে অনেকে খুঁজে পাইত। তো আজকে আসলে এত মানে সবাই আসবে এটা আমি এখনো ভাবতে অবাক লাগতেছে, কারণ আমি মনে করছিলাম যে অন্তত সকালে কথা হবে। একটা ভুল সংশোধন করে দিই যে এই অনুষ্ঠানের স্পন্সর আমি না, আসলে এটা আমাদের এক ছোট ভাই আছে আমাদের চিটাগাং ইউনিভার্সিটির, আমাদের ফেনীরই। সেদিন ও আসছিল আমার অফিসে, ওর একটা ভালো ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছেলে, ভালো। তো ও আসছে, আমি তখনই আমাদের এদের সাথে কথা বলতেছিলাম। তো কথা প্রসঙ্গে ওরে বললাম যে ও আমাদেরকে একদিন খাওয়াইতে চায়। তা আমি বললাম যে তুমি আমাদেরকে এটাকে খাওয়াইও না, আমাদের ইউনিয়নের লোকদের একটা প্রোগ্রাম আছে, এটা তুমি খাওয়ার দায়িত্ব নাও। তো সে বুঝতে পারছে ঠিক আছে, যা এটা আমি স্পন্সর করলাম। তা আসলে ও স্পন্সর করছে, এটা আমি না। তো আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, আমি হয়তো একটু লম্বা হবে কথা, কিন্তু কয়েকটা স্মৃতি না বলে পারছি না। বাংলাদেশের এক সময়ের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ওনার সাথে আমার ইন্টিমেট 2 বার দেখা হয়েছে। প্রথম দেখা হয়েছে উনি যখন বিরোধী দলীয় নেত্রী, 29 মিন্টু রোডে উনি থাকতেন। আমরা চিটং থেকে আসছিলাম, সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন, কে যেন একবার এখানে বলছে সর্বদলীয় ছাত্র ঐক্যের কথা, মামুন বলছে মনে হয়, ডাক্তার মামুন বলছে। তো ওখানে আমরা চিটং থেকে আসছি, ওনার রুমে অনেক মানুষ, আমরা বসছি কথা বলার জন্য, আশেপাশে সব সিনিয়র লোকজন। আমরা ছাত্ররা বক্তৃতা দিচ্ছিলাম। ওখানে যে কোনো কারণে হোক, যেহেতু আমি অর্গানাইজার ছিলাম, আমি শেষে বক্তব্য দিচ্ছি। তো বক্তব্য দেওয়ার পরে যে কোনো কারণে হোক ম্যাডামের আমার বক্তব্য ওনার কাছে নাকি ভালো লাগছে। তো উনি বক্তব্য শেষ হওয়ার পর আমার বলে যায় তুমি দাঁড়াও, তোমার বাড়ি কোথায়? তো ওখানে পাশে ডক্টর মাহবুবুল্লাহ স্যার ছিলেন, উনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ছিলেন, আপনারা জানেন। তো উনি বললো যে ম্যাডাম এ তো গিয়াস কামালের বাগিনা। তো উনি আমার বললেন তোমার বাড়ি ফেনী? হ্যাঁ ম্যাডাম আমার বাড়ি ফেনী। তো উনি তার 2 দিন না 3 দিন পরে উনি ফেনী যাবেন। উনি বলছেন আমি 2 দিন পরে ফেনী যাবো, তুমি চলো। এই যে উনি আমাকে চিনছেন গিয়াস কামালের ভাগিনা, আমার বাড়ি শস্যদি, এটা ওনার কাছে আমার যতবার দেখা হয় উনি এটা বলেন। সেকেন্ড টাইম ওনার সাথে দেখা হয়েছে, এরপর আরো অনেকবার দেখা হয়েছে। সেকেন্ড টাইম দেখা হয়েছে গিয়াস কামাল চৌধুরীর সাথে। গিয়াস কামাল চৌধুরী একদিন আমাদেরকে ওনার কাছে নিয়ে গেলেন, এটা হচ্ছে প্রধানমন্ত্রীর বাসভবন। এটা একটা মজার ঘটনা। আমাদের মোর্শেদ এখন বক্তব্য দিল না, মোর্শেদের বড় ভাই হচ্ছে মুরাদ ভাই। আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমরা প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাব। চিটাং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আমাদেরকে সাথে নিয়ে যাবেন। নাসির উদ্দিন পিন্টু ছিলেন একজন এমপি, আপনারা জানেন, ঢাকায়। আমি, পিন্টু ভাই, গিয়াস কামাল মামা, আমরা যাচ্ছি। এই সময় মুরাদ ভাই আসছে সাথে। তো উনি কয় মুরাদ তুইও চল। তো মুরাদ ভাইয়ের সহ নিয়ে গেছি আমরা। মুরাদ ভাইয়ের তো কার্ড ছিল না, মানে ওখানে তো প্রাইম মিনিস্টার অফিসে ঢুকতে হলে পারমিশন লাগে, সিকিউরিটি কার্ড লাগে। তা আমরা যখন ঢুকছি, আমাদের বেন্ডু আছে হেকোতের হয়ে, তো প্রধানমন্ত্রী দপ্তরের লোক, তো ওখানকার সিকিউরিটি মুরাদ ভাইকে আটকাই দিচ্ছে। তো গিয়াস কামাল চৌধুরী তো হাঁটি চলে গেছে, আমরা কত হাঁটি চলে গেছি। তা আমি হঠাৎ পিছনে তাকাই দেখি যে মুরাদ ভাই নাই। তো আমি মামা মুরাদ ভাই তো রয়ে গেছে পিছনে। তো উনি পিছনে তাকে কিরে মুরাদ তুই আইসা? তো ওনারে আপনার ওই সিকিউরিটিরা তো আসতে দেন না। তো মুরাদ ভাই কয় ভাইয়া আরো তো আইতে দেন না। তো উনি আইসে, কয় মেয়েরা আটকেছেন কিলা? কয় হে ভালো মনে হয়, কোনো খেলা দিয়ে মারতো না। তো সিকিউরিটিরা বলতে স্যার ওনার তো ইয়ে নাই, সিকিউরিটি পাস নাই। কারণ মেয়ে রাখেন, ধরি দেখি মুরাদ ভাইয়ের লগে ঢুকে গেছে। সিকিউরিটি টিকিউরিটি তো সার করে অস্থির। তারপরে যাইতে দেখো হিনে যা খাবার দিয়ে এখন ব্যাগ খাইয়ে নেবি, কিছু রাখবি না, নইলে এগুলো লই নিব ভাই। এই যে একটা সাহস আমাদের মধ্যে কে আছে আমাদেরকে সাথে নিয়ে এই সমস্ত জায়গায় নিয়ে যাবে? আপনারা তো জানেন যে এই সমস্ত জায়গায় গেলে সাহস বাড়ে, এই সমস্ত জায়গায় গেলে রাষ্ট্র বোঝা যায়, এই সমস্ত জায়গায় গেলে
ওই যেটা আমাদের মাহমুদুল ভাই বললেন যে পথ দেখানোর জন্য আসলে কিছু মুরব্বী লাগে, কিছু সিনিয়ররা লাগে। এই যে আমার কেউ একজন দাঁড়ায় বলবে এটা আমার শ্বশুরের ছেলে, কেউ এসে বলবে যে এটা আমার এলাকার ছেলে। এই যে আমাদের মাহমুদুল ভাইয়ের কাছে আমরা যত রুগী পাঠাই, আমি সংকোচ বোধ করি, কারণ গেলে উনি শ্বশুরের লোকদেরকে এত প্রায়োরিটি দেয়, ওনার অন্যান্য রুগীরা বসে থাকে অনেকক্ষণ। তো অনেক কথা স্মৃতি মনে পড়ে। আমরা যদি আমাদের নেক্সট জেনারেশনকে যদি আমরা তুলে না আনি, নেক্সট জেনারেশনকে যদি আমরা পথ না দেখাই, এই যে আমাদের শহীদুল্লাহ ভাই, আমার খেয়াল আছে আমি ওই যে আপনার কি মাতার বাড়ি যে প্রজেক্ট, এটা তো আপনারা জানেন বাংলাদেশের একটা ভিশনারি প্রজেক্ট, এবং এটার অন্তরালে কিন্তু অনেক লম্বা একটা মানে প্ল্যান আছে। তো আমি এটা শোনার পরে আমি চিন্তা করলাম যে এটা দেখতে যাব। তো এখন কেমনে যায়, এটা কিন্তু খুবই হাইলি সিকিউরড এলাকা, ওখানে কাউকে মানে অ্যালাউ করে না, কারণ ওখানে একটা জিও স্ট্র্যাটেজিক মানে এরিয়া আছে। তো আমি শহীদুল্লাহ বললাম যে শহীদুল্লাহ আমি তো একটু যাইতাম চাই। তো উনি বলছে ঠিক আছে আমি ব্যবস্থা করে দিই। আমরা গেলাম, শহীদুল্লাহের কারণে আমরা ওখানে ওয়ার্ম রিসেপশন পাইছি, আমাদেরকে ওখানে ভালো খাওয়া দাওয়া করা এবং সব সিকিউরিটি এরিয়াগুলো আমাদেরকে দেখানো হয়েছে। এবং জিও স্ট্র্যাটেজিক প্ল্যানটা কি, আমি শহীদুল্লাহ ভাই খুব স্যালিউট করি। এবং এই যে আনোয়ার ভাইদের, ওনাদের, আজম ভাইদের, আপনাদের এই জেনারেশন, বিশেষ করে শস্যদ স্কুলের জেনারেশনকে আমি দেখছি, এদের দেশপ্রেম এবং জ্ঞানের যে জায়গাটা, এটা 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 মানে অসাধারণ। এটা কেউ দেশপ্রেম এইভাবে জন্ম নিতে পারে না কেউ যদি দেশকে নিয়ে এইভাবে না ভাবে। আমরা তো সবাই নিজেকে নিয়ে ভাবি, আমি ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, আমি এই হবো সে হবো, কিন্তু দেশকে নিয়ে ভালোবাসা, চিন্তা করার জায়গা, এটা আমি খুব অবাক হই যে আমাদের কেন যেন শস্যদ স্কুলের ছাত্রদের মধ্যে একটা জেনারেশনে এটা ছিল। আমার আফসোস যে আমি শস্যদ স্কুলের ছাত্র ছিলাম না। আমরা 3 ভাই 4 বোনের মধ্যে শুধু আমার ছোট ভাই যে আছে এখানে রঞ্জু, ওই শুধু শস্যদ স্কুলে পড়ছে, কিছুদিন সে মাত্র পড়ছে, তারপরে হেডমাস্টারের পিঠা এমন খাওয়া খাইছে, সে হাফ প্যান্ট পরে ফুটবল খেলার জন্য সে মার খেয়েছে প্রচুর পরিমাণ। উনি হাফ প্যান্ট পরে ফুটবল খেলা মনে হয় এলাও করতো না, আমি জানি না। আমি শস্যদ স্কুলের ছাত্র নাও একদিন মার খাইছি ওনার, সেটা হলো লকিয়তুল্লাহ, আমার বন্ধু ছিল, আপনারা চিনেন সবাই লকিয়তুল্লাহকে। আমি আর লকিয়তুল্লাহ একদিন বাজারে গেছি, উনি মারছে লকিয়তুল্লাহ রে, লকিয়তুল্লাহ তো দাইছে, আমি তো বুঝিয়ে নাই, মানুষ হুজুর ইয়ে আর মার খেলাই, আমারও পিঠা শুরু করছে। তা আমি কই আমনে কন মানুষ আর জিজ্ঞাসা খালি দা জিজ্ঞাসা খেলে ইয়ে কন। তো শস্যদীর আমার মনে আছে হেড স্যারের বিদায় অনুষ্ঠানে, আমি ওনার ছাত্র না, কিন্তু ওনার বিদায় অনুষ্ঠানে আমি এত অঝোর ধারায় কান্না করছি, মানে আমি আমাকে কোনোভাবে রাখতে পারতেছিলাম না যে এটা হইতে পারে পৃথিবীতে এরকম একজন শিক্ষক এবং তার ছাত্রদের সাথে সম্পর্ক এমন হতে পারে। মানে আমি চিন্তা করতেছি আমি কান্না করতেছি কেন, মানে সকল ছাত্ররা যেভাবে ওনার বিদায় অনুষ্ঠানে মানে কান্না করছিলেন সেদিন। তো শস্যদের ইতিহাস, শস্যদের স্মৃতি, এটা আমাদের প্রত্যেকের হৃদয়ের সাথে জড়িত। আমরা ছোটবেলায় চট্টগ্রামে ছিলাম, ওখানে বড় হয়েছি। আমার আব্বা কিন্তু খুব ছোটবেলায় মারা গেছে, আমাদেরকে রেখে গেছে। আমার আব্বা 1973 সালে মারা গেছে। আমার বয়স ছিল তখন মাত্র 2 বছর, আমার ছোট ভাইয়ের বয়স ছিল মাত্র 8 দিন। তো আমরা এলাকায় গেলে আমার আব্বার কথা শুনতাম। আমার মনে আছে, আমাকে মাহমুদুল হক ভাই একদিন বললেন, আমার আব্বার একটা স্মৃতি, এগুলো আমরা জানতামও না। মাহমুদুল হক ভাইদের জেনারেশনের পরে মনে হয় আমার আব্বার স্মৃতি কারো কাছে এরকম মনেও থাকার কথা না। তো মাহমুদুল হক ভাই আমাকে বুকে জড়াই ধরে দোয়া করে দিছিলেন সেদিন, যে বলছিল তোমার আব্বার যে একটা জিন আছে এটা তোমার মধ্যে আছে। তো আমি কয়েকটা কথা একটু বলি আপনাদেরকে, কারণ আপনাদেরকে একসাথে পাইছি, এই জন্য হয়তো সবাইকে একসাথে না পাইলে এটা বলতে পারতাম না। আমার কিছু জবাবদিহি কৈফিয়ত আছে। সেটা হলো, অনেকে বলেন যে তুমি এই পলিটিক্স করতে আসছো, তো তুমি এলাকায় যাও না কেন, বা তোমার ইয়ার না কেন। আমি একটু বলি আপনাদেরকে, অনেকে আমার উপর এর কারণে অভিমান বা রাগও করে আছেন। কারণ আমি এই ক্রাইসিসের পরে, জুলাইয়ের অভ্যুত্থানের পরে সেপ্টেম্বরে প্রথম আমি লন্ডনে যাই, আমার রেগুলার ট্যুর হিসেবে যাই। তো যাওয়ার পরে ওখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সাথে আমার একটা মিটিং হয়। প্রথম মিটিংয়ে উনি আমাকে বলছেন যে আপনারা যারা এই জুলাই অভ্যুত্থানের ভূমিকা রাখছেন, আমরা চাই যে আপনারা পার্লামেন্টে আসেন, পার্লামেন্টে থাকেন,
তো আপনার আসন তো ফেনী 2। তা আমি বললাম যে হ্যাঁ আমার আসন ফেনী 2, কিন্তু আমি সরি যে আপনার সাথে আজকে এই বিষয়ে আমি কথা বলতে চাই না, কারণ আমি গেছি তো এমনি ওনার সাথে সাক্ষাৎ করতে, আমি কোনো এই আলোচনা করতে যাইনি। তো উনি যে কথাটা শুরু করছেন ওইটা আমি আলোচনাটায় অংশগ্রহণ করি না। আমি বলছি যে এগুলো আমরা পরে আলোচনা করতে পারবো, আমরা জাতীয় রাজনীতি নিয়ে, বাংলাদেশ নিয়ে কি করা যায় এগুলো নিয়ে আলোচনা করছি। কিন্তু যে কোনো কারণে হোক ওই মিটিংয়ের ছবি বাংলাদেশের পত্রপত্রিকায় চলে আসার কারণে সবাই ধারণা করে নিছে যে আমাদের মধ্যে মনে হয় একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, এবং ফেনীতে এই আলোচনাগুলো বেশি ছিল। আমি সবসময় মনে করছি যে ফেনীতে যারা রাজনীতি করতেছেন, বিশেষ করে বিএনপির আমাদের শ্রদ্ধেয় বিবি জয়নাল ভাই থেকে শুরু করে বিএনপির আরো 5-7 জন নেতা আছে যাদের অনেক ত্যাগ আছে। অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া উনি দীর্ঘদিন থেকে ফেনীতে কাজ করতেছেন, দীর্ঘদিন থেকে ওনার এখানে বিচরণ আছে। আমি কিন্তু ফেনীতে আমার তেমন কোনো বিচরণও নাই, আমার তেমন কোনো রাজনৈতিক অবদান বলতে যেটা বোঝায় সেটা নাই। এবারে কিছু কার্যক্রমের সাথে আমি অন্তর্ভুক্ত হয়েছি, সেটাও বলবো খুব মানে ইন্টারেস্টিং। আমার কোনো কৃতিত্ব নাই, কিন্তু যে কোনো কারণে হোক আমার অংশগ্রহণ হয়ে গেছে সেটা। আমার চিন্তা ছিল এরকম যে যারা সেখানে এতদিন ধরে রাজনীতি করছে, এতদিন কষ্ট করছে, আমি হঠাৎ করে উড়ে এসে জুড়ে সেখানে যদি একটা জাতীয় অবদানের ভূমিকা নিয়ে সেখানে করি, এটা নিশ্চয়ই নৈতিকভাবে এটা ঠিক হবে না। আর আমরা যেহেতু একটা নতুন রাজনীতি শুরু করছি, আমরা চাচ্ছি রাজনৈতিক ট্রেন্ডটাকে বদলাইতে। এটা শুধুমাত্র এমপি হওয়াটা এগুলোর মধ্যে সীমাবদ্ধ রাখাটা এটাকে আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না। সেজন্য আমি এই জায়গাগুলোতে অংশ নিই নাই এবং এলাকায় যাওয়া হয় না। আমার দল থেকে আমাকে নমিনেশন দিচ্ছে, আমি যেহেতু দলটার কি পার্সন হিসেবে কাজ করছি, সুতরাং এটাই তো স্বাভাবিক। সুতরাং আমি হয়তো দলের কারণে নির্বাচনে অংশগ্রহণ করব, কিন্তু আমরা যেটা চাই সেটা হচ্ছে একটা রেগুলার বেসিসে একটা পলিটিক্স করতে, অন্য কারোর করুণা, অন্য কারোর সুযোগ নিয়ে না। একদম আপনারা আমার পরিবারের লোক সবাই, এই জন্য আমি আপনাদেরকে বলতেছি, আমি যদি বিএনপির সাহায্য নিয়ে সেখানে নির্বাচিত হই, তাহলে বিএনপির লোকদের কাছে আমার একটা দায়বদ্ধতা তৈরি হবে। যেহেতু আমার দলটা নতুন, আমার এখনো সেখানে কোনো শক্তিশালী অবস্থান তৈরি হয় নাই। আল্লাহর রহমতে বয়স তো এখনো আছে, মাত্র এখন 55 টাচ করতেছে, 54 to 55। আমি মনে করি না যে এখনই আমাদের একেবারে নিয়ে যাইয়া অন্যের হক নষ্ট করে সেখানে আমাকে ভূমিকা নিতে হবে। আমি মনে করি প্রথমবার হিসেবে আমার যতটুকু সামর্থ্য আছে সেটা সর্বোচ্চ দিয়ে আমি আমার অবস্থান থেকে কাজ করব। কেউ যাতে বলতে না পারে যে আমি অন্যের করুণা নিয়ে, অন্যের সুযোগ নিয়ে সেখানে করতেছি, তাহলে আমার স্বকীয়তাটা থাকবে। দ্বিতীয় হচ্ছে যে আমি যদি অন্যের করুণা নিয়ে কাজ করি, তাহলে দেখা যাবে নেক্সট স্টেপে যে কাজ আমি করব ওনাদের কথার বাইরে চলাটা একটু কঠিন হবে। আমি কি বুঝাতে চাচ্ছি আশা করি আপনারা বুঝতে পারছেন। এতক্ষণ পর্যন্ত, এতটুকু পর্যন্ত এটা হচ্ছে আমার স্ট্যান্ড। তারপরও এরপরে রাজনীতি কোন দিকে যায়, আরো কি আলাপ আলোচনা হয়, আরো কি পরিস্থিতি হয়। আমরা মনে করি সিটের অ্যালায়েন্সের চাইতেও একটা পলিটিক্যাল অ্যালায়েন্স খুব গুরুত্বপূর্ণ। আমাদের আগামী দিনের রাজনীতি, রাষ্ট্রটা কি অবস্থায় যাবে সেটার জন্য আমরা যদি একমত হতে পারি, তাহলে এই এমপি হওয়া না হওয়া গুরুত্বপূর্ণ না। কারণ গত এই 1 বছরে আমি যেটা দেখলাম যে দেশের জন্য বা সমাজের জন্য কাজ করার জন্য এমপি হওয়া কোনো ইম্পর্টেন্ট কিছু না। ওই যে আমাদের বড় ভাই প্রফেসর সাহেব বলছেন, উনি তো এমপিও না কিছু না, কিন্তু 6টা রাস্তার জন্য তো উনি ভূমিকা রাখতে পারছেন। অনেকেই আপনারা এখানে যার যার জায়গা থেকে ভূমিকা রাখছেন। আমি একটা এই যে লেটেস্ট স্মৃতিটা বলি, বন্যা হলো এবারে, যেটা আমাদের জন্য খুবই সিরিয়াস বন্যা হলো। বন্যা তো পৃথিবী, আমি মনে হয় আমাদের শস্য দিতে এরকম বন্যা আমি আমার জন্মে দেখি নাই, এবং আমাদের সিনিয়রদেরকে অনেকে জিজ্ঞেস করছি, ওনারা বলছে 70-80 বছর এটা দেখে নাই। তা আমি ফেনীতে ফোন করছি যে বন্যায় হয়েছে কি করা যায়। তো আমার একজনে বললো যে আপনি কি করবেন, এখানে তো আসলে হিউজ ক্রাইসিস। আপনি একটা কাজ করতে পারেন, আপনি উপদেষ্টার সাথে দেখা করতে পারেন। এটা অন্তত করলে মানুষ মনে করবে যে আপনি অন্তত গেছেন। তা আমি আসলে কোনো সিরিয়াস জায়গা থেকে না, কিছুটা লোক দেখানো বলতে পারেন যে একটা দায়বোধ। তা আমি উপদেষ্টার ফোন দিলাম, উনি ওনার বাড়ি চিটাগাং, উনি জানেন যে আমার বাড়ি চিটাগাং, উনি জানেন না যে আমার বাড়ি ফেনীতে।
তো ওনাকে যখন ফোন দিছি উনি বললো যে আপনার বাড়ি ফেনী, এটা তো আমি জানতাম না। তো উনি আমাকে ডাকছেন, আপনি আসেন। তো গেছি, উনি আমারে বললো যে বন্যা তো শেষ, বন্যা আর বেশি আগাবে না, আমরা ফোরকাস্ট যেটা পাইছি বৃষ্টি আর হবে না, সুতরাং পানি নামবে, আমাদের পর্যাপ্ত ত্রাণ আছে, কোনো অসুবিধা নাই। কি বুঝি আমি ওনারে বললাম যে আপনি একটা কাজ করেন, আপনি একবার একটু যান, একবার গেলে মানুষ একটু দেখলো যে আপনি অত্যন্ত গেছেন। তো উনি বলে যে আমি তো যাইতে পারবো না, কারণ আমি কালকে পরশু 2 দিন বরিশাল যাইতেছি, ওখানে কম দামে নাকি কাঠের নৌকা পাওয়া যায়, নৌকা কিনতে যাইতেছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, চলে আসলাম। পরের দিন দেখি যে পেপারে নিউজ হয়ে গেছে বড় করে, যে আমি উপদেষ্টার সাথে দেখা করছি, দেখা করে উপদেষ্টারে কইছি বন্যা উপদ্রুত এলাকা পরিদর্শনের জন্য। এটা দেখি যে বিভিন্ন পত্রিকায় এটা নিউজ হয়ে গেছে। তো নিউজ হওয়ার পরে এটা ওই দিনই সন্ধ্যায় বা পরের দিনই সন্ধ্যায় আপনার প্রধান উপদেষ্টার ওখানে বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আলোচনা হওয়ার পরে ওই পেপারের নিউজটা ওখানে আসছে যে প্রধান এই উপদেষ্টাকে তো এলাকায় যাইতে বলছে। তো পরের দিনই প্রধান উপদেষ্টা ওনাকে নির্দেশ দিয়েছে যে আপনি একটু ফেনী যান। তো উনি পরে বাধ্য হয়ে বরিশালের প্রোগ্রাম ক্যান্সেল করে উনি ফেনী গেছেন। এই ফেনীতে যাওয়ার পরে উনি যখন টু দ্য পয়েন্ট জায়গায় দেখছেন, উনি বলছেন আমি আগে জানতাম না যে এই ফুলগাজী পরশুরাম এলাকায় রেগুলার বেসিসে বন্যা হয়, আমার কাছে এই নলেজটা ছিল না। আমাদের শস্যটির দিকে বন্যা হয় না ঠিক, কিন্তু এই পরশুরাম ফুলগাজী এই সমস্ত এলাকায়, ছাগলনাইয়ার ওই অঞ্চলটা, সোনাগাজীর অঞ্চলটাতে আগে থেকে এরকম সবসময় বন্যা হয় এবং ওখানে ভাঙ্গা এটা একটা রেগুলার ব্যাপার। তো উপদেষ্টা যাওয়ার পরে উনি আমার বললো যে আপনি তো আসেন না এলাকায়। তো পরের দিন আমিও গেছি। যাই হোক, অনেক লম্বা কথা। আপনারা জানেন যে এই সফরকে কেন্দ্র করে 8,000 কোটি টাকার একটা মাস্টার প্ল্যান করা হয়েছে বন্যা নিয়ন্ত্রণের। পরে এটা 4,500 কোটি টাকা আমাদের অলরেডি পাস হয়েছে। 4,500 কোটি টাকা, যেগুলো এডিপি ছাড়া হয় না, এটা আপনারা জানেন। 4,500 কোটি টাকা ফেনীর স্থায়ী বন্যা নিয়ন্ত্রণের জন্য হয়েছে। এবং এটাতেই ঢুকে আমি অনেকগুলো অদ্ভুত অদ্ভুত ঘটনা শুনছি। সেটা হলো আমাদের এই পানি উন্নয়ন বোর্ড প্রচুর পরিমাণে করাপশন করে। আমাদের এই বাঁধ নিয়ে এখানে এক ধরনের বিরাট ব্যবসা আছে। আরেকটা জিনিস শুনে অবাক হয়েছি, সাংবাদিকেরা এটা আমার বলছে যে আমাদের কিছু লোকেরা নাকি নিজেরাই বাঁধ কাটি দেয়, কারণ ওই বন্যার সাথে বালু আসে, মাটি বালু আসে, এই বালুগুলো নাকি হিউজ টাকায় বিক্রি হয় এবং এগুলো নিয়ে বিরাট ব্যবসা হয়। তো এগুলো পরে আমি এসে আমাদের যে পানি সম্পদ উপদেষ্টা রেজওয়ানা আপাকে ডিটেলস বলছি। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এলাকার সমস্যা সমাধানের জন্য এলাকা থেকে লোকেরা যদি একটু সিরিয়াস হয়, তাইলে আমরা যারা যেখানে আছি আমাদের এই সমস্ত জায়গায় সবার পক্ষে কিন্তু এলাকার জন্য অনেক বড় অবদান রাখা সম্ভব হয়। ইতিমধ্যে আমাদের এই বাবলুর সহ অন্যান্যরা, ইসমাইল নামে একজন লোক আছে, উনি যুবদল করে। এই লোকটাকে আমি খুব ভালো লাগছে যে এই লোকটা এগুলো বুঝে, এগুলো আসলে লাইন গেট বুঝতে হয়, আমরা তো সব জানি না কোথায় কোন মন্ত্রণালয় কিভাবে কাজ করা যায়। হিসাব করে দেখলাম প্রত্যেক মন্ত্রণালয়ে বরাদ্দ আছে। এই বরাদ্দ যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, তাই আমাদের আসলে এই যে আমরা তো অভাব অভিযোগ দেখি, রাস্তা খারাপ, স্কুল বন্ধ, কিছুই থাকে না, সবই সম্ভব। প্রত্যেক মসজিদে একজন ডিসি চাইলে 1 লাখ টাকা মিনিমাম অনুদান দিতে পারে, এটা আমি এবারে শুনছি। প্রত্যেক স্কুলে আমাদের স্পোর্টস মিনিস্ট্রি যেটা আছে, তারা পর্যাপ্ত পরিমাণ খেলার সামগ্রী দিতে পারে। অলরেডি আমরা 13টা দরখাস্ত দিচ্ছি, শস্যদী স্কুল, মোহাম্মদ আলী স্কুল, ফতেপুর, আরো জব মিলাইয়া। আল্লাহর রহমতে 13টা স্কুলে দেখবেন যে প্রচুর ফুটবল, ক্রিকেটের বিরাট সেট তারা দিবে। আমি যিনি সচিব আছেন উনি বলছেন এগুলো কিন্তু কোনো ইয়ার দরকার নাই, যে কোনো একটা সাধারণ মানুষও দরখাস্ত করতে পারে। এই সাধারণ মানুষটা মিনিস্ট্রি পর্যন্ত পৌঁছতে পারে না, এটা হচ্ছে যে সংকট। আপনিও যদি আপনার নামে দরখাস্ত দেন যে আমি অমুক আমার এলাকায় এটার জন্য দরখাস্ত দিছি, এই সিস্টেমে এইটা যদি সচিবের কাছে পৌঁছায় এবং সচিব যদি সঠিকভাবে কাজ করে, সেটা দিতে পারে। আমি এই নিয়ম আগে জানতাম না, আমি সরি, আপনারা হয়তো করবেন নাম নেই, এত বেকুব কিল্লাই। আসলে এগুলো সবাই সব নলেজ জানে না। তাহলে আমরা যদি একটু
মানে এটাতে হচ্ছে কি লোকাল লোকদের একটা সিরিয়াস এটা হয়, কারণ ওই যে স্কুলের নামে দরখাস্ত আনতে হয়, হেডমাস্টারের সিগনেচার লাগে, এগুলো করবো কেন? এইভাবে যদি করা যায়, আমি যেটা দেখছি যে গ্যাসের সংকট, নলকূপ দেয়া, মসজিদে টাকা দেয়া, স্কুল উন্নয়নের জন্য বিল্ডিং করা, স্কুলের জন্য পাঠাগারের জন্য বই দেয়া, ওই যে ভাই বলছে যে লাইব্রেরি দেয়া, এগুলো সব করা যায়, সরকারের সে পরিমাণ অনুদান এবং অবস্থা আছে। সেদিন আপনার এই ওই যে পশু সম্পদ একজন উপদেষ্টা আছে না, মৎস্য পশু সম্পদ, তো উনি ওনার সাথে একটা মিটিংয়ে ওনার একটা দরকার, আমি কাজ করে দেওয়ার পর আমি ওনাকে বললাম যে আমার এলাকার জন্য আপনি কিছু করতে পারবেন না? উনি বললেন যে পারবো, কিন্তু খামারিদেরকে আমরা হেল্প করতে পারবো। যাদের খামার আছে, ধরেন মৎস্য খামার আছে, যার হয়তো গরুর বা এর খামার আছে, তাদেরকে ওনারা চাইলে মন্ত্রণালয় থেকে এক ধরনের লোন বা এক ধরনের স্যাংশন ওনারা দিতে পারে। তো এগুলোর জন্য আসলে চেয়ারম্যান মেম্বারদেরকে লাগে, আসলে এমপি টেমপি লাগে না। এলাকার উন্নয়নের জন্য এমপির কোনো রোল নাই। একটা সৎ চেয়ারম্যান যদি থাকে, 2-4টা সৎ মেম্বার যদি থাকে, এবং এরা যদি লাইনঘাট ভালো জানে, 2-4টা ভালো দরখাস্ত লিখতে জানে, এবং সচিবালয়ে ঢোকার জন্য যদি 2-4টা পাস ম্যানেজ করার জন্য 2-4টা জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি লোকজন থাকে, একটা এলাকাকে 5 বছরের মধ্যে সমস্যামুক্ত এলাকা করা সম্ভব। একেবারে কোনো সমস্যা থাকবে না। আমাদের রাষ্ট্রটা এইভাবে গড়া আছে, আমাদের রাষ্ট্রের স্ট্রাকচারটা, ফাইন্যান্সিয়াল সিস্টেমটা এভাবে করা আছে। দুর্ভাগ্য হচ্ছে রাষ্ট্রের যে ব্যয়, 1 লাখ টাকা যদি ব্যয় হয়, তার 80,000 টাকা চলে যায় দুর্নীতিতে, 20,000 টাকাও সঠিকভাবে কি হয় না, ব্যবহার হয় না। এই জায়গাটা যদি আমরা চেক দিতে পারি, শুনলে হয়তো বলবেন যে আপনি এটা কেমনে কইলেন, মানে যদি 50 ভাগ টাকাও যদি কাজে লাগতো, আমাদের 50% অ্যালোকেশনও যদি প্রপারলি আমাদের হইতো, তাহলে আমাদের এই রাষ্ট্রের একটা ব্যাপক সংকট সমাধান হয়ে যেত। সেদিন ফুড মিনিস্ট্রি থেকে জানাইলো যে আমাদের এলাকায় কিছু লোকেরে তারা খাদ্য দিতে চায় নাম পাঠানোর জন্য। তো আমি বললে অনেক লম্বা হবে কথা, আমি যেটা বলতে চাচ্ছি যে এদেরকে আমি অবাক হয়ে যাই যে এরা যদি ডেডিকেটেড না হইতো, এরকম একটা অ্যাসোসিয়েশন, এরকম একটা মিলন মেলা করা কোয়াইট ইম্পসিবল। কারণ এখানে সবাই আপনারা ব্যস্ত, সবাই আমরা এখানে, আমাদের আজকে যে এখানে আসছেন অন্তত 90% লোক তাদের নির্দিষ্ট কোনো অ্যাপয়েন্টমেন্ট, অ্যাসাইনমেন্ট, ফ্যামিলি ফাংশন স্যাক্রিফাইস করে আমাদেরকে আসতে হয়েছে। তো এই একটা টিম যদি থাকে, যেটা মহসিন ভাই বারবার বলছেন যে মাদকের সংকট, এটা তোমরা একটু নোটিসে নাও, এটা কিন্তু আমাদের নেক্সট জেনারেশনের জন্য খুবই ক্ষতি হবে। তো আমি লম্বা কথা বলে ফেললাম, আমি খুবই দুঃখিত। আমি একদম খোলামেলা কথা, যে আমরা মনে করি আজকের দিনই শেষ দিন না, সময় আরো আছে। আমাদের এলাকায় শস্যদের ক্ষতির একমাত্র কারণ হচ্ছে আমাদের রাজনৈতিক সংঘাত, রাজনৈতিক সহিংসতা। এটা নিজের চোখে আমি দেখছি কিভাবে সন্ত্রাস আমাদের গ্রামে গ্রামে ছড়াই পড়ছে, কিভাবে আমাদের এখানে এক গ্রুপ আসছে তো আরেক গ্রুপকে পালাই যেতে হয়েছে। আমরা এটা থামানোর চেষ্টা করছি, যে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, আরো যারা যারা আছে, সবাই একসাথে বসবাস করা যায় কিনা, কিন্তু সেটা করা যায় নাই। কেন যায় নাই আপনারা সবাই জানেন। এই হিংসা বিদ্বেষ, আমি এবারে ফ্যামিলি সহ আমরা করতে গেছিলাম, সেখানে আমাদের শস্যদের বহু লোকের সাথে দেখা হয়েছে, যারা এলাকায় এখন থাকতে পারেন না, ওনারা আসছিলেন। আমি ওনাদেরকে বলছিলাম যে আপনাদেরকে আমরা এটা বলছিলাম যে এটা করিয়েন না অন্তত নিজের এলাকায়, কিন্তু আপনারা এটা করছেন। এলাকায় থাকতে পারে নাই লোকেরা, বসবাস করতে পারে নাই, বাপের জানাজায় যেতে পারে নাই, বোনের বিয়েতে যেতে পারে নাই। এই ধরনের স্মৃতি আছে না আমাদের? রাতারাতি আমরা কি এই ধকধকে ঘা পারবো? যে বিএনপির লোকটা, যে বিএনপির ছেলেটা তার বাপের জানাজায় যাইতে পারে না, হাতে যদি আপনি অঞ্জয় মাথায় আব্দুল্লাহ অঞ্জয় বাজি হাতে তো করবো, আপনার কি আপনার তো অসুবিধা হয় না, ওই সে তো হার। ওর সামনে আপনি দাঁড়াইতে পারবেন? ওর সামনে আপনি দাঁড়াইতে পারবেন না। যার বাড়ি পুড়াই দিছে বা যার বাড়ি, যার ছেলে মারা গেছে, ওর সামনে আমার আর আপনার মানে শান্তির বাণী এটার মানে তার কাছে ভালো লাগবে না। তাহলে দেখেন এই ক্রাইসিসটাকে কিভাবে আমরা তো ন্যাশনাল লেভেলে কাজ করতেছি। কালকেও একটা টেলিভিশনে আমার জিজ্ঞেস করছে যে আওয়ামী লীগের সাথে, মানে আওয়ামী লীগকে যে আপনারা এতগুলা লোকের বাইরে রাখি বাংলাদেশে গণতন্ত্র কেমনে প্রতিষ্ঠা করবেন? আমি বলছি এটা তো সত্য কথা, কিন্তু এটাকে
মিনিমাইজ করার দায়িত্ব কার? তাদেরকে তো আগে আসতে হবে। আমরা তো বারবার বলতেছি, তাদের যারা অন্যায় করে নাই, অপরাধ করে নাই, তাদেরকে তো আসে বলতে হবে যে আমরা ওই রিজিমটাকে রিজেক্ট করি। সেই রিজিমের জন্য আমরা সরি বলতে হবে না? না বললে আমার আপনার সম্ভব এটা রেজুলেশন করা, এটা সলভ করা? একটা জুডিশিয়াল প্রসেসের মধ্য দিয়ে, একটা ডিউ প্রসেসের ছাড়া আপনার একটা লোক যদি আপনার টাকা মারিয়ে দেয়, একটা লোক যদি আপনার সম্পদ আত্মসাৎ করে, তাকে আপনি কিভাবে আপনার সাথে অ্যাকোমোডেট করবেন? একটা রেজুলেশন লাগবে তো, একটা জুডিশিয়াল প্রসেস, একটা সরি প্রসেস তো লাগবে। তো এই জন্য আমরা একই গ্রামের লোক, একই এলাকার লোক, রাজনৈতিক যে বিভেদ, এই বিভেদটা দূর করার চিন্তা, সুদূর প্রসারী পরিকল্পনা আমাদের লাগবে। নাইলে আমরা একবার এর ভিটা এ দখল করবে, এর দোকানে দখল করবে, এই দখলবাজি চলতে থাকবে। এই জন্য সবাইকে আমাদের ইউনিটি লাগবে। যে যার দল করি, যে যার মত করি, সেটা থাকবে, কিন্তু অস্থিরতা কমাইতে হবে। আমি আপনাদের মাধ্যমে আজকে প্রথম, আমার খুব লজ্জাও লাগে মানুষের কাছে যে ভোট চাইতে, মানুষের কাছে যে কইতে, কারণ এগুলোতে আমরা অভ্যস্ত না। কিন্তু যেহেতু রাজনীতি করতেছি, বাংলাদেশের এমন একটা পরিস্থিতিতে আমরা এসে পড়ছি, সেহেতু এই পথ ছাড়া তো আমরা রিয়েল আসল জায়গায় যেতে পারবো না। সুতরাং অনেকে আমাকে সিনিয়ররা বকাঝকা করছেন, আমি আশা করতেছি আগামী 20 তারিখের পর থেকে এলাকায় আমাদের নির্বাচনী কার্যক্রম আমরা শুরু করব, চালাবো। কিন্তু আমি আবারও বলছি, আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজের ইস্যু নিয়ে ভূমিকা রাখতে চাই। এটা আমার এখন পর্যন্ত নিয়ম। কি হবে সামনে সেটা আমি জানি না। অনেক ধরনের আলাপ আলোচনা আছে, আমরা নিজেরাও চেষ্টা করতেছি একটা রিজলভ করার জন্য। আমি জানেন আপনারা যে প্রফেসর ইউনূসের সামনে আমি প্রস্তাব দিচ্ছি যে এই যাদের মধ্যে এখন গন্ডগোল, বিএনপি জামাতের মধ্যে, এরা তো সব একসাথে ছিল, কিছুদিন আগেও ছিল না? বিএনপির লোকেরা জেলে, জামাতের উকিলেরা এদের জন্য মামলা করছে। এই যে এখানে আমাদের জসিম ভাই আছে, জামাতের লোকেরা জেলে, বিএনপির উকিলেরা দাঁড়াইছে, বিএনপির লোকেরা জেলে, জামাতের উকিলেরা দাঁড়াইছে না? এখন ইগে লাগিয়ে গেছে। এখন বিএনপির লোকেরা কইতেছে ইসলামী ব্যাংকের লোকের করে প্রিজাইডিং অফিসার দেওয়া যাবে না। অথচ কিছুদিন আগে দেখা গেছে বিএনপির লোকেরা কইছে বেগম খালেদা জিয়াকে যখন, ওই যে আপনাদের খেয়াল আছে, বেগম খালেদা জিয়া যখন বন্দী, শেখ হাসিনা যখন বন্দী, শেখ হাসিনা ছিল কোন হসপিটালে? স্কয়ার হসপিটালে। জানেন তো আপনারা, এটা তো স্মৃতি জানার কথা, ভাইয়া ভালো বলতে পারবে। স্কয়ারে ছিল না? খালেদা জিয়াকে জিজ্ঞেস করছিল আপনি কোন হসপিটালে যাবেন? ইউনাইটেড, এটা উনি কইছে আমি ইবনে সিনায় যাব, বলছিল না? ইবনে সিনায় যাইতে পারে নাই কেন? ইবনে সিনায় ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট ছিল না, ওনার জন্য ভিআইপি অ্যারেঞ্জমেন্টের জন্য ছিল না। তাহলে উনি ট্রাস্ট করছে কারে? ইবনে সিনার। ইবনে সিনা কি বিএনপির হসপিটাল? উনি করছে। এখন কয় ইবনে সিনার লোকদেরকেও প্রিজাইডিং অফিসার দেওয়া যাবে না, কারণ এরা একটা দলের সাপোর্টার। তাহলে দেখেন বিভেদটা কোথায় গিয়ে দাঁড়াইছে। আমি এটা কোনো দলের কথা বলতেছি না, আমি ওভারঅল চিত্রটা বলতেছি। আমরা কি বিপদের মধ্যে ছিলাম, আমরা কি ধরনের একটা কঠিন সমস্যার মধ্যে ছিলাম, সেই কঠিন সমস্যা থেকে উত্তরণ ঘটতে না ঘটতে আমরা এখন একে অপরের শত্রু হয়ে দাঁড়াইছি, একে অপরের বিরুদ্ধে করতেছি। ভাই, একটা এমপি হওয়ার জন্য, একটা ক্ষমতার জন্য, মানে এই ধরনের বিভেদ, এই ধরনের আমাদের মধ্যে একে অপরের প্রতি হিংস্রতা, এটা আমাদেরকে আবার বিপদের দিকে নিয়ে যাবে। আমরা বারবার বলার চেষ্টা করতেছি, আমরা ছোট মানুষ, তারপরে বারবার বলার চেষ্টা করতেছি। এই যে দেখেন, এই যে ঠেলাঠেলি হচ্ছে, প্রফেসর ইউনূস কিন্তু একটা সময় গিয়ে বিরক্ত হয়ে যেতে পারেন। ওনার অনেক ব্যর্থতা সত্য, কারণ উনি তো ব্যর্থ হবেন, কারণ উনি তো রাজনীতিবিদ না। ওনাকে আমরা দায়িত্ব দিয়ে দিছি, অ্যাকচুয়ালি উনি একটা রং চয়েস আমাদের জন্য, এরকম সিচুয়েশন, এটাই সত্য কথা। কিন্তু আমাদের কাছে তার ভালো অল্টারনেটিভ নাই। আপনাদেরকে যদি এখন জিজ্ঞেস করি কোন একটা অল্টারনেটিভ আছে না, আপনারাও দেখবেন যে নাই। মাঝখানে উনি একবার রিজাইন করতে চাইছিলেন, সকল রাজনৈতিক দলের নেতারা যাই ওনার কইছে যে না, আপনি যাইতে না। তো উনি যদি যাইতে না পারেন, তাহলে ওনার এই দুর্বল ব্যবস্থাপনার মধ্যে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। আদারওয়াইজ একটা কঠিন ক্রাইসিস আমাদের সামনে আছে। আমি সরি, যেহেতু এখানে ইয়াংরাও আছেন সেজন্য বললাম, রাষ্ট্র নিয়ে আপনারা একটু ভাবিয়েন। দেশ না থাকলে ভাই বিএনপিও নাই, আওয়ামী লীগও নাই, এবি পার্টিও নাই, জামাতও নাই। দেশটা থাকলে আমরা সবাই থাকবো।
পৃথিবীতে রোহিঙ্গাদের আজকে দেশ নাই, তারা কত কষ্টে আছে। পৃথিবীতে প্যালেস্টাইনের লোকেরা কত কষ্টে আছে। আপনার এই যে আপনার কি বলবেন, বিভিন্ন দেশে যাদের দেশ নাই তারা জানে কত কষ্ট। আপনার যারা দেখেন নাই তারা বুঝবেন না। আমি এবারে সৌদি আরবে গিয়ে একটা ছেলেকে পাইলাম, সে আমাদের মানে বিরাট খেদমত করছে। তো এই ছেলের আমি বললাম যে তুমি বাড়ি কই? হাতে কয় কক্সবাজার। তো আমি চলো তোমার লই যাই, দেশে যাই। তো এই স্যার আমার তো পাসপোর্ট নাই। কেন? আসলে তার বাড়ি কক্সবাজার না, তার বাড়ি কোথায়? তার বাড়ি বার্মা, তার পাসপোর্ট নাই। চিন্তা করেন, একটা লোকের পাসপোর্ট না থাকা মানে জীবনে তার আসলে পরিচয় নাই। সে কোথায় যাবে? সে কোথাওখানে যাইতে পারতেছে না। তাকে সারা জীবন এই সৌদি আরবে কাটাইতে হবে এবং এই অবৈধ অবস্থায় তাকে থাকতে হবে। সৌদি আরবের সরকার যেহেতু এদের মধ্যে একটু মানবিক এই জন্য রাখছে, অন্য কেউ হলে তো পাঠাই দিতে, পাঠাবে কই? কোনো দেশও তো নাই তার। ভাই, এই দেশ না থাকলে আপনার আমার দেশের পরিচালনা যতই খারাপ হোক, আমরা বলি দুর্নীতি, আমরা বলি ময়লা আবর্জনা, আমরা বলি মানুষ, এই দেশের যে রিসোর্স, এই দেশের মানুষ এবং নদী, আমি দুইটা জিনিস বলি, আমাদের দুইটা শক্তি, একটা হলো মানুষ আর একটা হলো 600-700 নদী আর বঙ্গোপসাগর। এটা আমাদের জন্য বিরাট শক্তি। যদি প্রপার ইউটিলাইজ যদি আমরা করতে পারতাম, পৃথিবীর বুকে বাংলাদেশের চাইতে শ্রেষ্ঠ রাষ্ট্র আরেকটা হতো না। আমি সরি, কারণ এত বড় লোকদের সামনে, বড় মানুষদের সামনে আমি কথা বলতেছি। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে একটা নতুন ধারণায় বাংলাদেশটাকে নিতে পারি, এটাই আর কিছু না। আমরা কে কি হইলাম না হইলাম কিছু চাই না। যদি এই আয়োজন আপনারা যা কিছু বলছেন, যা কিছু, ইনশাল্লাহ আমরা সবাই মিলে একসাথে কাজ করব ইনশাল্লাহ। কে কোথায় যাব না যাব, কে কি হবো না হবো, এগুলো কিছুই না। কাজ যদি করতে পারি আমরা প্রপারলি, রাস্তা যেহেতু আমরা চিনছি, ডিনারের ব্যবস্থা আছে, তবে আমরা 100 জন করে বসতে পারবো। তো আমি বিনীতভাবে অনুরোধ